আজকে অদ্রিজার গায়ে হলুদ, সবাই ব্যস্ত নিজেকে সাজাতে। সাথে এক কোণে বসে বসে সবার সাজ দেখছে। সব মেয়েরা হলুদ রঙের শাড়ি পরলেও ওর পরনে হলুদ রঙের থ্রি পিস। ঈশা, রিমা আর ইকরা মিলে আয়নার সামনে ধাক্কাধাক্কি করছে। এক আয়নায় তিনজন সাজলে যা হয়। বাড়িতে সবগুলো ঘরে মেহমান দিয়ে ভরপুর। অদ্রিজা পাশের রুমে সাজছে। সাজা শেষে সাথীদের রুমে এসে সাথীকে এমন দেবদাস রূপে দেখে রেগে গেল। রাগী কণ্ঠে বলল, সাথী, তুই এখনো রেডি হসনি কেন? এভাবে দেবদাস রূপে বসে আছিস যে? সাথী কিছু বলবে তার আগেই রিমা বলা শুরু করলো, আপু আর বলো না, মহারানীকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। সে কি এতেই ঠিক আছে? সাথী, তাড়াতাড়ি উঠে তৈরি হ, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সাথীর কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। তাই অদ্রিজা নিজেই সাথীর কাপড় বের করে ওকে ফ্রেশ হয়ে আসতে বলল। সাথী আর কোনো উপায় না পেয়ে ফ্রেশ হয়ে এলো। অদ্রিজা নিজের হাতে সাথীকে সাজিয়ে দিল। ঠিক ওর মতো করে শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে কিছু ফুলের গহনা। ইকরা দুজনকে লক্ষ্য করে বলল, তোমাদের দুজনকে তো একই রকম লাগছে, বোঝাই যাচ্ছে না কে কোনে। আমাদের হবু দুলাভাই আবার গুলিয়ে না ফেললেই হয়। বলেই ফিক করে হেসে দিল। সাথী রাগে চোখে ইকরার দিকে তাকাতেই ইকরা চুপ হয়ে গেল। সাথী অদ্রিজাকে অনেকবার বাধা দিয়েছে ওর মতো করে সাজাতে, কিন্তু মেয়েটা শুনলে তো। নিচে থেকে ডাক করতে সবাই মিলে নিচে গেল। ওদের বাড়ির বাগানে হলুদের আয়োজন করা হয়েছে। অদ্রিজাকে নিয়ে ওর জন্য বরাদ্দ করা জায়গায় বসানো হলো। সাথে ওরা অদ্রিজাকে বসিয়ে চলে যেতে নিলে অদ্রিজা ওর হাত ধরে পাশে বসিয়ে দিল। অদ্রিজার গায়ে হলুদ লাগানো হলেও ওর গাল থেকে কিছুটা হলুদ নিয়ে সাথীর গালে লাগিয়ে দেয়। সাথী কিছুটা অবাক হলো, কিন্তু কিছুই বলল না। কিছুক্ষণ পরে উদয়ের বাড়ি থেকে উষান সহ উদয়ের কিছু কাজিন এসেছে। আচমকা একটা মেয়ে সাথীর কাছে এসে বলল, মাশাল্লাহ ভাবি, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। আমাদের ভাইয়ার চয়েস আছে বলতে হবে। সাথী মেয়েটার কথা শুনে ভড়কে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, আপনার ভাবি আমি না, আমার বোন। মেয়েটা জিপে কামড় দিয়ে বলল। দুঃখিত। সাথী সেখান থেকে উঠে গেল। উষান এসে মেয়েটাকে চোখ রাঙানি দিয়ে বলল, তোকে এত বেশি বকতে কে বলছে? আর একটু হলেই তো সব পাঞ্চাল করে দিচ্ছিলি। কিছু হয়নি তো। ইকরা হাতে হলুদ নিয়ে আশেপাশে সিফাতকে খুঁজছে। এই কয়েকদিনের মধ্যে ওদের দুজনের মধ্যে খুব ভালো ভাব জমেছে। দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। সিফাত একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ইকরা চুপি চুপি যেয়ে সিফাতের গালে হলুদ লাগিয়ে দিল। আচমকে এমনটা হওয়ায় সিফাত চমকে গেল। ঘটনা বুঝতে পেরে ফোন কেটে ইকরার পিছু ছুটল। ইকরা তো সেই কখন পালিয়েছে। ইকরার সামনে আর সিফাত ওর পেছনে ছুটছে। ইকরার মাঝে মাঝে পিছু ফিরে তাকাচ্ছে, সাথে মুখে লেগে আছে হাসি। সেই হাসিতেই যেন সিফাত ঘায়েল হয়ে যাচ্ছে। উপর দিকে রিমা আর পিয়াস দুজন ঝগড়া করছে, কে কাকে আগে হলুদ লাগাবে। পিয়াস বলছে সে লাগাবে, রিমা বলছে ও আগে লাগাবে। কথা কাটাকাটির এক পর্যায়ে রিমা পিয়াসকে চোখ টিপ দিল। পিয়াস কিছুটা ভড়কে গেল। রিমা সেই সুযোগে পিয়াসের দুই গালে হাত ভর্তি করে আনা হলুদ লাগিয়ে খিলখিল করে হেসে দিল। পিয়াস মুগ্ধ নয়নে চেয়ে আছে সেদিকে। উষা ঈশার পিছু পিছু ঘুরছে। ঈশা খুব একটা পাত্তা দিচ্ছে না। উষানও এত সহজে হেরে যাওয়ার পাত্র নয়। ও কোনো না কোনোভাবে ঈশাকে চালাচ্ছে। সাথে এক কোণে বসে নিশ্চল চোখে দেখছে সবকিছু। সবাই ভালো আছে তাদের ভালোবাসাকে নিয়ে। একমাত্র অভাগী সে। মন খারাপের যেন চারিদিকে দিয়ে ঘিরে ধরেছে। যতই চাচ্ছে নিজেকে স্বাভাবিক রাখতে, ততই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। কোথা থেকে উষার একটা ক্যামেরা নিয়ে এলো, সাথীর পাশে বসে বলল, সাথী, তুমি একা এখানে বসে আছো যে? তুমি করে বলছি বলে রাগ করো না।
তুমি আমার অনেক ছোট হবে, তাই তুমি করেই বললাম। সাথী মুখে হাসি ফুটিয়ে বলল, সমস্যা নেই ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। এত ভিড়ে ভালো লাগছিল না, তাই এখানে এসে বসে আছি। চলো তোমাকে কিছু ছবি তুলে দিই। এত কষ্ট করে সাজলে, ছবি না তুললে তো সবটাই বেকার যাবে। সাথী না করলো, কিন্তু ওশান শুনল না। ওকে বিভিন্ন পোজ শিখিয়ে দিল। সাথী পোজ দিচ্ছে আর ওশান সেটা ক্যাপচার করছে। কিছু ক্যান্ডিড ছবিও তুলছে। ছবিগুলো দেখে মনে হবে সাথীর আজ হলুদ। সাথী ওশানের কাছে থেকে ছবিগুলো নিচের ফোনে নিয়ে নিল। সত্যি ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। সাথী ছবিগুলো দেখছে। আচমকা ঈশা, রিমা, ইকরা, সিফাত সবাই ওর ওপর হামলা করলো। রিমা গালে, ঈশা হাতে, সিফাত কপালে, আর ইকরা ওর পায়ে হলুদ লাগিয়ে দিল। হলুদের পুরো মাখামাখি অবস্থায় সাথে ওদের কিছু বলবে তার আগে ওরা চারজন হেসে দিয়ে বলল। সাথে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কিসের মিশন? রিমা আমতা আমতা করে বলল, তোকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দেওয়ার মিশন। তোকে দেখতে পুরো ভূতনি ভূতনি লাগছে। সাথে ওদের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে এলো। ওর এখন কিছু বলতে ইচ্ছে হচ্ছে না। ঘরে এসে কাপড় নিয়ে সোজা শাওয়ার নিতে চলে গেল। সাথে চলে যেতে ওরা সবাই একসাথে হেসে দিল। সাথে শাওয়ার নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু ওর ঘুম, শান্তির ঘুম যেন রিমা আর ঈশার সহ্য হলো না। ডাকাডাকি করে ওরা ঘুম ভাঙিয়ে দিল। সাথে চোখ কচলে বলল, আমার ঘুম কি তোদের সহ্য হয় না? এত স্বাদের ঘুমটা ভাঙিয়ে দিলি কেন? রিমা বলল, সবাই হাতে মেহেদি লাগাচ্ছে আর তুই পরে পরে ঘুমাচ্ছিস। উঠে ফ্রেশ হয়ে ইকরার রুমে মেহেদি পড়তে আয়। সাথে ফ্রেশ হয়ে ইকরা রুমে গেল। খাটে অদ্রিজাকে দুজন মেহেদি আর্টিস্ট মেহেদি পরিয়ে দিচ্ছে। ইকরাকে ওর কাজিন ঐশী মেহেদি পরিয়ে দিচ্ছে। রিমা আর ঈশার মেহেদি পড়া শেষ, বাকি আছে শুধু সাথী। অদ্রিজার মেহেদি পড়া শেষ হতেই সাথীকে বসিয়ে দিল। সাথী বলল হালকা ডিজাইন দিতে, কিন্তু অদ্রিজার এক কথা, সাথীকেও ওর মতো ব্রাইডাল মেহেদি পরাতে হবে। সাথী এবার বলে উঠল, আমি কি ব্রাইড যে আমি ব্রাইডাল মেহেদি পরবো? অদ্রিজা বলল, ব্রাইড না হলেও ব্রাইডের বোন তো। তাহলে ইকরা, ইসি, বাকিরা কেন ব্রাইডাল মেহেদি পরেনি? ওরা আর তুই এক হলি নাকি? অবশ্যই এক, আলাদা কোন দিক দিয়ে? ওরাও কোণের বোন, আমিও কোণের বোন, সবাই সমান। অদ্রিজা কপট রাগ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না, তোকে ব্রাইডাল মেহেদি পরতে হবে ব্যাস। সাথীও আর কথা বাড়ালো না। মুখে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা হতে চলল এদের মেহেদি দেওয়া, এখনো শেষ হয়নি। বসে থাকতে থাকতে ওর কোমর ধরে গিয়েছে। হলো তোমাদের? আমার কোমর শেষ হয়ে গেল, তাড়াতাড়ি শেষ করো। অদ্রিজা ধমক দিয়ে বলল, এত কথা কিসের? চুপচাপ বসে থাক, দেওয়া শেষ হলে কেউ তোকে ধরে রাখবে না। সাথী চুপ মেরে গেল। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা পরে সাথীর হাতে মেহেদি দেওয়া শেষ হলো। ও যেন হাঁপ ছেড়ে বাঁচল। সেখান থেকে উঠে নিচের ঘরে চলে গেল। হাত দুটো সাবধানে রেখে বিছানায় শুয়ে পড়ল। ও এখনো খেয়াল করেনি ওর হাতের মেহেদি ডিজাইনের ভাঁজে উকি মারছে ইংরেজি বর্ণমালার 4 অক্ষরের একটি নাম। কোলাহলের মুখরিত পরিবেশ। বাড়িতে মানুষে গিচিগিচি করছে, বাচ্চারা চিল্লাচিল্লি করছে। সাথীর শান্তির ঘুমটা মুহূর্তেই ভেঙে গেল। কাল ঘরে এসে শোয়ার পর সবাই এসে ওর ঘরে রাত 3টা পর্যন্ত আড্ডা দিয়েছে। আড্ডার শেষ হওয়ার নামই নিচ্ছিল না। রাত 3টার দিকে সাথে সবাইকে ঠেলে রুম থেকে বের করে দিয়েছিল। সাথে ঘুম থেকে উঠে পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখলো সবে সকাল 6টা বাজে। রিমা, ঈশা দুজন ঘুমিয়ে আছে। ও ফ্রেশ হয়ে গায়ে ওড়না চড়িয়ে মাকে বলে বাড়ি থেকে বেরোলো। বাড়ির কাছের একটা নিরিবিলি জায়গায় বসে সামনের বহমান নদীর দিকে তাকিয়ে আছে। আর কয়েক ঘন্টার ব্যবধানে ওর শখের পুরুষ অন্য কারো হয়ে যাবে। সাথীর ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু নিরুপায়, চাইলেও ওর কিছুই করার নেই। সাথীর বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল, তাই তো এখানে আসা।
সাথী প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নিজেকে স্বাভাবিক রাখার। আদৌ কি পারছে? হয়তো। সাথী প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে বাড়িতে ফিরল। ততক্ষণে সবাই উঠে গেছে। বিয়ে বাড়ি বলে কথা। সাথী আসতে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেল। খাওয়া শেষ, সবাই যার যার কাজে চলে গেল। সাথীদের বাগানে বিয়ের আয়োজন করা হচ্ছে। বাড়ির পুরুষেরা রান্নাবান্নার আয়োজনে তদারকি করছে। মহিলারা প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিচ্ছে। বাচ্চারা হই হুল্লোড় করছে। সবার মাঝে খুশির ছোঁয়া। খুশি নেই শুধু একজনের মনে, মিথ্যে হাসি ঝুলিয়ে রেখেছে মুখে। অদ্রিজাকে সাজাতে বসিয়েছে। সাথী দূর থেকে দাঁড়িয়ে দেখেই চলে এলো। সাথে সিফাতে দেওয়া শাড়িটা পরলো, ম্যাচিং চুড়ির সাথে মুখে হালকা সাজ। ওকে দেখতে সিম্পলের মধ্যেই গর্জিয়াস লাগছে। শাড়িটাতে ওকে অনেক সুন্দর মানিয়েছে। সাথে নিজেকে আয়নায় দেখছে। এমন সময় রিমা এসে কিছুটা গাজল নিয়ে ওর কানের পেছনে লাগিয়ে দিতে দিতে বলল, মাশাল্লাহ, কারো নজর না লাগুক। সাথে বিপরীতে কিছুই বলল না। ওর কথা বলতে ইচ্ছা করছে না। কিছুক্ষণের মাঝেই নিচ থেকে কোলাহল শোনা যাচ্ছে। বর এসেছে, বর এসেছে। সব মেয়েরা গেট ধরতে ছুটে গেল। রিমা সাথীকে গেট ধরার জন্য আসতে বলেছে, কিন্তু সাথী আসবে না। সাথীর সব কাজিনরা মিলে গেটে ঝগড়া করছে। ওদের ডিমান্ড 50,000। উপর দিকে উষান 20,000-এর বেশি দিবে না। এই নিয়ে কথা কাটাকাটি চলছে। অতঃপর গেটে একতরফা কথা কাটাকাটির পর বরযাত্রী ভেতরে ঢুকলো। উদয়কে ওর জন্য বরাদ্দ করা জায়গায় বসানো হলো। সাথী উদয়কে বররূপে দেখার লোভ সামলাতে পারলো না। না হোক সে আমার, তাকে বর বেশে দেখতে তো কোনো ক্ষতি নেই। সাথী দূর থেকে দেখার সিদ্ধান্ত নিল। কাছ থেকে দেখার সাহসও নেই। হয়তো বা কাছে গেলে নিজেকে সামলাতে পারবে না। সাথী মুগ্ধ নয়নে তাকিয়ে আছে শখের পুরুষের দিকে। বিড়বিড় করে বলে উঠল, না পাওয়া জিনিসগুলো সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। সাথী সোজা নিজের ঘরে চলে গেল। এখানে দাঁড়িয়ে চোখের সামনে নিজের শখের পুরুষকে অন্য কারো হতে দেখার সাহস বা শক্তি কোনোটাই ওর নেই। রুমের বেলকনি থেকে তাকিয়ে রইল নিচের দিকে। কাছে লেখালেখি শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর কনেকে নিয়ে আসতে বলা হলো। সাথী আর সহ্য করতে পারল না। বেলকনি দরজা লাগিয়ে দিয়ে ঘরে চলে এলো। এতক্ষণ এত প্রচেষ্টায় আটকে রাখা কান্না মুহূর্তেই বেরিয়ে এলো। চোখের পানিও আজ সাথে সাথে বেইমানি করছে। সাথী যখন কান্নায় ব্যস্ত, তখন মুহূর্তেই মধ্যে কোলাহলপূর্ণ স্থান নীরব হয়ে গেল। সাথী দরজায় ঠক ঠক আওয়াজ হলো। সাথে দরজা খুলতে রিমা, ঈশা, ইকরা, সিফাত হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। নিজেদের সামলে ইকরা বলে উঠল, আপু, অদ্রিজা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথী এক প্রকার চিল্লিয়ে বলল, কি বলছিস এগুলো? আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? রিমা এবার মুখ খুলল, হ্যাঁ রে দোস্ত, আমরা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি আপুকে, কোথাও পাওয়া যাচ্ছে না। সাথীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। হঠাৎ করে একটা জলজ্যান্ত মেয়ে খুঁজে পাচ্ছে না, এটা কি স্বাভাবিক? ওর মাথায় প্রশ্নরা ভিড় জমালো। মেয়েটা কোথায় গেল? অদ্রিজা কি কারোর সাথে পালিয়ে গেল? কিন্তু সাথীর জানা মতে অদ্রিজার কোনো বয়ফ্রেন্ড নেই। আর যদি কেউ থেকেই থাকে, তাহলে উদয়ের সাথে বিয়েতে কেন রাজি হলো? অদ্রিজাকে না পাওয়া গেলে তো ওদের বাড়ির মান সম্মান যাবে, সাথে উদয়েরও। সাথীর মাথা কাজ করছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করা হলো অদ্রিজাকে, কিন্তু ফলাফল শূন্য। অতঃপর অদ্রিজার বাবা আর সাথীর বাবা বসে একটা সিদ্ধান্ত নিল। দুজনে মিলে সাথীর ঘরে এলো। সাথী চিন্তায় পায়চারি করছিল। হঠাৎ দুজনকে একসাথে দেখে কিছুটা অবাক হলো। ভাবলো হয়তো অদ্রিজাকে পাওয়া গেছে। ও কিছু বলবে তার আগে অদ্রিজার বাবা হাসিবুর সাহেব বলে উঠল, সাথী মা, আমাদের তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বড় আব্বু, বলো কি বলবে। আমি তার তোমার বাবা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আসলে বড় আব্বু, আমি তো তোমারও মেয়ে, তাই এত ভাবনা চিন্তা না করে বলে ফেলো কি বলতে চাও। তুমি তো শুনলে আদ্রিজাকে পাওয়া যাচ্ছে না।
তাই আমরা ভাবছিলাম উদয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার কথা। যদি তোমার মতামত থাকে তাহলে। বুঝোই তো, এখন বরযাত্রী যদি ফিরে যায় আমাদের বাড়ির মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই বলছিলাম কি মা, তুমি যদি উদয়কে বিয়ে করতে রাজি হতে তাহলে আমাদের বাড়ির সম্মান বেঁচে যেত। আর উদয় ছেলেটাও তো ভালো, তোমাকে কয়েক বছর পড়িয়েছেও, সেক্ষেত্রে তোমার সাথে তার পরিচয় আছে, তুমি তাকে অনেকটা চেনো। তাই আমরা চাচ্ছিলাম। সাথী হাসিবুর সাহেবকে থামিয়ে দিয়ে বলল, তোমরা চাচ্ছিলে আমি স্যারকে বিয়ে করি, তাই তো? কিন্তু তোমরা কি স্যারের মতামত নিয়েছো আদৌ সে আমাকে বিয়ে করতে চায় কিনা, তার অন্য কাউকে পছন্দ কিনা? হ্যাঁ, আমরা উদয়কে জিজ্ঞেস করে তোমার কাছে এসেছি। উদয় তোমাকে বিয়ে করতে রাজি আছে। এখন তুমি রাজি হলে বিয়েটা হবে। তা মা, তুমি কি রাজি? অত্যন্ত আমাদের বাড়ির সম্মান বাঁচাতে হলেও বিয়েতে রাজি হয়ে যাও মা। কিছুক্ষণ চুপ থাকলো, মনে মনে ভাবলো অনেক কিছু। অতঃপর বলল, আমি স্যারের সাথে কথা বলতে চাই, এরপর আমি সিদ্ধান্ত নিব বিয়েটা আমি করব কি করব না। হাসিবুর সাহেবের মুখে হাসি ফুটে উঠল। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি কাউকে দিয়ে উদয়কে পাঠিয়ে দিচ্ছি। সাথে নিশ্চুপে বেলকনিতে দাঁড়ালো। প্রিয় মানুষটাকে নিচের করে পেতে কে না চায়। সাথীও অনেক করে চেয়েছে তাকে, কিন্তু বিপরীতে পেয়েছিল অবহেলা। হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার মতো অবহেলা। তাই হঠাৎ সে প্রিয় মানুষটাকে নিচের করে পাওয়ার আনন্দ উপলব্ধি করতে পারছে না। মনে হচ্ছে ও একটা ঘোরের মধ্যে আছে। এই বুঝি ঘোর ভেঙে যাবে আর ও আবারও প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবে। উদয় সাথীর দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে ঢোকার আগে রিমা ফিসফিস করে বলল, সাবধানে যান স্যার, ভিতরে আপনার জন্য অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। ভয় দেখাচ্ছ? সাবধান করছি, সামলে যাবেন। উদয় কথার বিপরীতে উত্তর না দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। চোখ বোলালো সারা ঘরে, কিন্তু কোথাও সাথীর দেখা মিলল না। বেলকনির দিকে খেয়াল করতেই নজরে এলো নেভি ব্লু শাড়ির আঁচল হাওয়ায় দোল খাচ্ছে। উদয় নিঃশব্দে এগিয়ে গেল সেদিকে, কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো সাথীর পাশে। নিস্তব্ধতায় কেটে গেল কিছু প্রহর। আমাকে বিয়ে করতে রাজি হওয়ার কারণ কি ডিয়ার স্যার? শুধু কি মান সম্মান রক্ষা? ধরে নাও তাই।